চারিদিকে ঝাউ গাছের সমারোহ, সাথে লালচে বালিমাটির পথ। সেই পথ ধরে এগিয়ে যেতে থাকি আমি গ্রামটির অন্তরে। কিছু দূরে যাওয়ার পরই লোকালয়ের দিকে এসে পড়তেই আমার কানে আসে কান্নার আওয়াজ, যেন বেশ কয়েকজনের মিলিত কন্দ্রধ্বনি। মনের মধ্যে কৌতূহল নিয়েই আমি মৎস্যজীবীদের ঝুপড়িগুলোর দিকে এগিয়ে যাই। আমার কি সর্বনাশ হলো গো! কে করলো আমার এত বড় সর্বনাশ? এখন আমি আমার ছেলে ফুলেকে নিয়ে কোথায় যাব? আমাদের সুখের সংসারটা শেষ হয়ে গেল গো, শেষ হয়ে গেল। আরে কার যে নজর পড়লো আমাদের এই গ্রামের ওপর! হে ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো প্রভু, সকলকে রক্ষা কর। এখন আর কেঁদে কি হবে রে নেত্রা রমা? সব কিছু যে তোদের শেষ হয়ে গেল, সব দোষ আমার। আমি যদি না ওদের মাছ সমুদ্রে যেতে কইতাম, এত বড় সর্বনাশ খান হইতো না। আমার ক্ষমা কর তোরা সকলে। দেখলাম গ্রামবাসীরা অনেকে মিলে পথের মাঝে জটলা করে কান্নাকাটি হা হুতাশ করছে। বিষয়টা দেখে আমার মনে কেমন যেন কু ডেকে উঠল। নিশ্চয়ই এই গ্রামের মানুষদের ওপর কোনো সাংঘাতিক বিপদ ঘনিয়ে এসেছে। আমিও নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সামনে থাকা একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে? ওনারা এমন কান্নাকাটি করছেন কেন? তোমাদের গ্রামে কি কোনো বিপদ ঘটেছে নাকি? নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রদ্যুৎ রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন গল্প মালঞ্চ অডিও স্টোরি চ্যানেল। আজ আপনারা শুনবেন দ্য স্কারলেট চ্যাপ্টার অফ তারানাথ প্রেজেন্টস লেখিকা অনন্যা পালের কলমে এক অন্য ধারার তারানাথ ফ্যানফিকশন গল্প, তারানাথ ও জলদৈত্যের সংগ্রাম। গল্পের সূত্রধার আমি প্রদ্যুৎ। তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, তারানাথ ও জলদৈত্যের সংগ্রাম। কিরে ভম্বল, নৌকা খান এইবার ছাড়তে হইব তো নাকি? আজ এই পূর্ণিমার রীতে খুব ভালোই মাছ উঠবে বলে মনে হইতেছে। এই তো ছাড়তেছি মাধবদা, চাচার সর্দার এখনো আইলো না তো। এইদিকে আবার রাত বাড়তেছে। আয়া পুরুম, তুই এত ভাবিস না, দেখবি কেমন ডিঙ্গি ভর্তি কইরা মাছ আনুম। ভার্গবী নদীর চরে একটা ডিঙি নৌকা বাঁধা রয়েছে। সেটির মধ্যে জনা তিনেক মৎস্যজীবীরা অর্থাৎ জেলেরা নিজেদের মধ্যে নানান কথাবার্তা বলতে ব্যস্ত। পূর্ণিমার রূপালী থালার মতন বিশাল চাঁদের শুভ্র আলো যেন ছড়িয়ে পড়েছে সমগ্র কুমুদপুরের উপর। কিন্তু এই ভার্গবী নদীর জলের মধ্যে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নার আলো পড়েছে। নদীর জল হীরের মতোই যেন চকচক করে উঠছে বারংবার। আজ এই কুমুদপুরের জেলেরা সকলে মিলে যাচ্ছে নদীতে মাছ ধরতে। এই নদী পার করলেই বিশাল সমুদ্রের দেখা মেলে, কিন্তু এই গ্রামের ছেলেরা কখনোই তাদের গণ্ডি ছেড়ে বাইরে মাছ ধরতে যদিও যায়নি, কিন্তু আজ এই মায়াবী রাতে না জানি কি ঘটে যায় এই কুজেলেদের জীবনে। কিরে কই সব তৈরি হয়ে নিচ্ছিস তো? এবার তাহলে দুগ্গা দুগ্গা বলে রওনা দে নাকি? মাঝখাই গলায় এক প্রকার হাঁক ডাক করতে করতে নৌকার দিকে এগিয়ে আসছে বছর 40-এর এক ভদ্রলোক। ইনি হচ্ছেন এই জেলেদের সর্দার জগাই গায়েন। আগে সর্দার, আমরা সবাই তৈরি, চাচা এলেই রওনা দিমু। নৌকার ভিতর থেকে বলে ওঠে ভম্বল জেলে। কি কর, সন্ধ্যা 6টা বাজা গেল, এখনো চাচা আসে নাই। নির্ঘাত কোথাও তারি খাইয়া পইরা আছে। এই বুড়োকে না আর পারা যায় না।
বিরক্তির সাথে কথাটা বলে জগাই সর্দার। ঠিক তখনই একটা ক্ষণক্ষণে গলার স্বর শুনতে পাওয়া যায় খানিক দূর থেকে। আমি আই যাবো উঠি, আমি একটু নেশাবান করি বলে তোদের বড় অসুবিধে দেখছি। তা তোমাকেও কি নেশাবান করবো না নাকি? সর্দার হয়েছ বলে অতীতে সব কথা ভুল লাগেছিস নাকি রে জগাই? ঝাঁঝালো সুরে এই কথাটা ছুড়ে দেয় করিম চাচা জগাইয়ের উদ্দেশ্যে। করিম চাচা হচ্ছে এই জেলে পাড়ার বহু পুরনো এক জেল। বয়স 70 ছাড়লেও তার তীক্ষ্ণ দৃষ্টির থেকে কোনো মাছই কিন্তু রেহাই পায় না। অত্যন্ত পাকা মৎস্যজীবী হচ্ছেন এই করিম চাচা। এই নদীর কোন প্রাণী কোন মাছ আছে আস্তানা করে কোন দিক থেকে গেলে অধিক পরিমাণে মাছ পাওয়া যাবে সবই তার একেবারে নখদর্পণে। তাই বুড়োর এমন ঝাঁঝালো রসকসহীন কথাবার্তা সত্ত্বেও তাকে সকলেই একটু সমীহ করে চলে। আরে না না চাচা, তুমি আসতে দেরি করতেছিলা তাই একটু ভাবনা হচ্ছিল এই আর কি। তা আইয়া যখন পড়ছো দেরি করো কেন? নৌকা ছাড়ার ব্যবস্থা করো তবে। বলছি সর্দার তুমি আজ যাবে নে? না রে, মাধব পূর্ণিমার দিন তো হাঁটুর ব্যথাটা বড্ড বাড়ছে, তাই আজ আর যাইতে পারো না। তখন সাবধানে যা। মাসখানেক হলো জালে ভালো মাছ ধরা পড়ছে না। আজ পারলে একটু দূরের দিকেও যেতে পারিস। বিশাল বিশাল কিছু মাছ ধরে আন দেখি। কাল সকালের গঞ্জের হাটে যাবো। ওদিকে জমিদার খাজনার জন্য পাগল কইরা মারছে। ভালো আমদানি না হইলে কেমনে খাজনা দিই কত। শেষের কথাটা কিছুটা চিন্তা আসলেই বলল জগাই। তাদের গ্রামের জমিদার সত্যিই বড় নিষ্ঠুর মানুষ। প্রজাদের সুখ দুঃখ তাদের সুবিধা অসুবিধা কোনো কিছুই যেন তার কোনো মাথা ব্যথা নেই। ওটা প্রজাদের মাথার ঘাম পায়ে ফেলে যে করে হোক জমিদারের খাজনা জোগাড় করে দিতে হবে। বেশ বেশ, আর দেরি করে লাভ নেই। চল চল, নৌকা ছাড়তে হবে। করিম চাচার কথা মতন সঠিক সময় ডিঙি নৌকায় পাড়ি দেয় মাছ ধরার উদ্দেশ্যে। কি গো চাচা, তুমি যে বললে সেই দেখে সকালে আমরা অনেক মাছ পাইবো, কিন্তু কোথায় কি কখন থেকে জাল ফেলা বসে রইছি, মাছের তো কোনো নাম গন্ধই নাই। সবুর কর তোরা, সবুর কর। মাছ তোমার হাতের মুয়া নয় যে জাল ফেলবি আপনি এসে ধরা দেবে। একটু পিটিকা কর দেখি। বেশ কিছুক্ষণ পর, না চাচা, আজ আর এখানে বসে থেকে লাভ হবে বলে মনে হইতেছে না। আমরা বরং একটু সাগরের দিকে এগিয়ে যাই, মোহনার কাছে ভালো মাছ পাওয়া যাইবে বোধ করি। হ্যাঁ, তুই ঠিক করেছিস ভম্বল। চাচা, আমিও নাও বাইছি বুঝলে, অযথা সময় নষ্ট করে লাভ নাই। ভম্বল ও মাধবের কথায় করিম চাচাও সম্মতি দিয়ে বলে ওঠে, ও তোরা ঠিক করছিস, চ একটু এগিয়ে দেখি কিছু পাই কিনা। তবে হ্যাঁ, 12টা বাজনের আগেও কিন্তু মোহনার দিকে আমাদের সরে আসতে হবে। এটা হক বলে মাথায় রাখিস। শেষের কথাটা যেন কিছুটা আতঙ্কের সাথেই বলে উঠল করিম চাচা। বুড়োর মুখে এমন আতঙ্কের ছাপ প্রত্যক্ষ করতে পেরে নৌকাতে থাকা ভম্বল ও মাধব ওনাকে বলে উঠল, কেন চাচা, 12টার পর মোহনার পানে থাকলে কি হইব শুনি? তোমার মুখখানিও অমন দ্বারা শুকাইয়া গেল কেন? কারণ আছে রে, ও তোরা বুঝবি নে। আজ যে পূর্ণিমা রাত, আজকে দিনের রাত 12টার পর মোহনায় কিংবা সমুদ্রের অঞ্চলে থাকা মোটেও নিরাপদ নয়। কেন, সেই কারণটাই তো জানতে চাইছি। ভয়ঙ্কর কোনো সামুদ্রিক জীবের ভয় আছে নাকি গো? সামুদ্রিক প্রাণীর থেকেও অনেক ভয়ালো ভয়ঙ্কর কিছু ঘাপটি মেরে বসে আছে ওই সমুদ্রের নীল জলরাশির মধ্যে, বুঝলি? এখন মেলায় কথা বাড়াসনি। চল চল, রাত বাড়তেছে যে। করিম চাচার কথায় কেউ আর কিছু বলল না। ওনার মুখের ওপর তবে ছাউনির মধ্যে মাধব ও ভম্বল বুড়োকে নিয়ে নানান রং তামাশা করতে থাকলো। বুড়োর মাথা এক কেড়ে গেছে বুঝলে মাধব।
এই বিশাল সমুদ্রের মধ্যে উনি কিনা ভূতের গাল গপ্প দিতে এসেছেন যত সব। এইভাবে আরো কিছুক্ষণের মধ্যেই ওরা সকলে এসে পৌঁছায় মোহনের কাছে। একবার জাল ফেলতেই প্রচুর মাছ জালে ধরা পড়ে। খয়রা, পার্শে, ভেটকি, আরো কত কি। মাধব, আরো গভীরে চল, ওদিকে প্রচুর মাছ আছে বলে মনে হচ্ছে। জলের উপর কেমন ঘাই দিতেছে দেখ। একেবারে না মাধব, এমনিতেই প্রচুর মাছ আমরা পাইছি, আর দরকার নাই। আজকের মতো চল, 12টা মাছতে তুলেছে, যে করেই হোক এর মধ্যে মোহনা ছেড়ে বেরোতে হবে আমাদের। উফ বুড়ো, মেলায় ফ্যাচ ফ্যাচ করনি তো। আমরা আরো মাছ ধরবো আজ। বহুদিন পর এমন আমদানি হয়েছে। আমরা কি তোমার মতো পাগল নাকি যে হাতের লক্ষ্মীরে পায়ে ঠেলুম? আমার কথা শুন বাপ, এমন কাজ করিস নেই। কারোর কথা না শুনে তীব্র বেগে নদীর দ্বার বাইতে থাকে মাধব। গভীর সমুদ্রের দিকে ক্রমশ এগিয়ে চলেছে কুমুদপুরের জেলেদের ডিঙি। গভীর সমুদ্রে বার দুয়েক জাল ওরা ফেলে প্রচুর মাছ পায় ঠিকই, কিন্তু এমন সময় সারা আকাশ ঢেকে যেতে থাকে কালো মেঘের গভীর আস্তরণ। সাথে কান ফাটানো শব্দে বজ্রপাত শুরু হয়ে গিয়েছে। সমুদ্রের জল যেন উথাল পাথাল করতে শুরু করেছে। এ কি হঠাৎ এমন ঝড় উঠলো কেন? আজ তো ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস ছিল না। বারবার করে সাবধান করেছিলাম, তোদের কেউ শুনলি না আমার কথা। না, এখন আমাদের সকলকে তোদের লোভের মাসুল গুনতে হবে। আমাদের কাউরে ছাড়বে না ওই দৈত্য, কাউরে না। কার কথা বলছো তুমি? কি ওঠা? কি ভয়ঙ্কর এই বিশাল সমুদ্রের মধ্যে কেউ? মাধবের কথা শেষ হওয়ার আগে সারা সমুদ্রকে উথাল পাতাল করিয়ে ভেসে আসে বিকট চিৎকারের ধ্বনি। নৌকাটা কাঁপতে শুরু করেছে, যে কোনো মুহূর্তে সেটা ডুবে যেতে পারে। সমুদ্রের বুক চিরে বেরিয়ে আসে বিশাল এক বিভীষিকা, এই কুমুদপুরের ত্রাস জলদৈত্য। বিশাল দেহ, চতুর্ভুজ, 3টি মস্তক যুক্ত এক ভয়াল বিভীষিকা, যার সারা শরীর বড় বড় মাছের আঁশ দিয়ে ঢাকা। দেহের বর্ণ ঘন সবুজ বর্ণের, যেন শ্যাওলা আস্তরণে ঢেকে রয়েছে সারা দেহ। ভম্বল, মাধব সহ নৌকার মধ্যে উপস্থিত বাকি মৎস্যজীবীরাও তার স্বরে চিৎকার করতে থাকে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। করিম চাচা যেন অনুভূতিহীন হয়ে পড়েছেন, বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রয়েছেন কেবল ওদের সামনে এগিয়ে আসা ওই ভয়ালু দর্শন, সাক্ষাৎ মৃত্যুদূতের দিকে। বাঁচাও, বাঁচাও, কি আছো? বাঁচাও, বাঁচাও, পালা। আর কিছুই বলতে পারে না উনি। এর মধ্যেই সেই দানব এসে তার বিশাল আকার হাত দিয়ে শূন্যে তুলে ধরে করিম চাচাকে, আর মুহূর্তের মধ্যেই ওনার শরীর থেকে মাথাটা আলাদা করে ছুঁড়ে দেয় সমুদ্রের কোনো এক দিকে। আর তারপরে এই মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপতে থাকা বৃদ্ধের শরীরটা চালনা করে দেয় তার ভয়ঙ্কর মুখাগহ্বরের অন্তরে। করিম চাচাকে গ্রাস করেই সেই জলদানব এগিয়ে আসতে থাকে বাকিদের দিকে, এক হাতে নৌকাটা উল্টে দেয়। সাথে সাথেই বাদবাকি সকল মৎস্যজীবীরা সমুদ্রের জলের ওপর ছিটকে পড়ে, হাবুডুবু খেতে থাকে সব। দানব এক এক করে সকলের শরীর থেকে হাত পা ছিঁড়ে আঁচড় কামড় বসাতে থাকে ওদের শরীরে। নিরীহ মানুষগুলোর আর্তচিৎকার ছড়িয়ে পড়তে থাকে গগন বিদারী আর্তনাদে। দূরে কোথাও ডেকে ওঠে এক পাল নেকড়ে। সমুদ্রের নীল জলরাশি মুহূর্তের মধ্যেই হয়ে ওঠে রক্তিম। পৌষের দুপুরে বাড়ির উঠানে বসে
রোদ পোহাচ্ছি আমি, কিশোরী ও ঠাকুরমশাই তিনজনেই। শীতের দুপুরের এই নরম রোদ গায়ে মাখতে বেশ আরাম বোধ হচ্ছে আমাদের। এমনিতেই কদিন আগে আমাদের 4ই মায়ের বিয়ে হয়ে গেছে, আর তারপর থেকেই এই একচালা বাড়িতে সম্পূর্ণভাবে একা হয়ে পড়েছেন আমাদের ঠাকুরমশাই। তাই আজ এই রবিবারের দুপুরে সময় নষ্ট না করে ওনাকে সঙ্গ দিতে এবং কিছু ভালো গল্প শোনার তাগিদেই এসে হাজির হয়েছি তার বাসায়। তা ঠাকুরমশাই, এমন হাড় কাঁপানো শীতের দুপুরে একটা জমজমাটি ভয়ের গল্প বলুন না। অনেক কদিন হলো আপনার কাছ থেকে কোনো জম্পেশ ভয়ের গল্প শোনা হয়নি। তোমরা দুজন যখন আমার বাড়ি এসেছো তখন গল্প না শুনে যে ছাড়বে না তা তো আমি বেশ ভালো মতোই জানি। তাহলে আজকের এমন এক পৌষের দুপুরে ঘটে যাওয়া আর হিম করা একটা ভয়ের গল্প তোমাদের বলি শোনো। ঘটনা আজ থেকে 30 বছর আগের হবে। তখন সবে সবে সাধনায় সিদ্ধি লাভ করেছি। সেই সময়ের কথা বহুদিন ধরেই হচ্ছিল যে শ্রীক্ষেত্রে গিয়ে প্রভু নীলমাধবের দর্শন করব। তেমনি মনস্থির করে বেরিয়ে পড়ি শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে। সেই সময় অবশ্যই এমন ট্রেনের ব্যবস্থা ছিল না, তাই পায়ে হেঁটেই যেতে হতো সকালে শ্রীক্ষেত্রে। পথ চলতে চলতে আমি একদিন এসে পৌঁছাই তৎকালীন উড়িষ্যার মোহনার তীরবর্তী এক প্রত্যন্ত গ্রামে। ভার্গবী নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম কুমুদপুর। মূলত গ্রামটি ছিল মৎস্যজীবী অর্থাৎ জেলেদের। চারিদিকে ঝাউ গাছের সমারোহ, সাথে লালচে বালিমাটির পথ। সেই পথ ধরে এগিয়ে যেতে থাকি আমি গ্রামটির অন্তরে। কিছু দূরে যাওয়ার পরই লোকালয়ের দিকে এসে পড়তেই আমার কানে আসে কান্নার আওয়াজ, যেন বেশ কয়েকজনের মিলিত কন্দ্রধ্বনি। মনের মধ্যে কৌতূহল নিয়েই আমি মৎস্যজীবীদের ঝুপড়িগুলোর দিকে এগিয়ে যাই। আমার কি সর্বনাশ হলো গো! কে করলো আমার এত বড় সর্বনাশ! এখন আমি আমার ছেলে ফুলেকে নিয়ে কোথায় যাব? আমাদের সুখের সংসারটা শেষ হয়ে গেল গো, শেষ হয়ে গেল। আরে কার যে নজর পড়লো আমাদের এই গ্রামের ওপর! হে ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো প্রভু, সকলকে রক্ষা কর। এখন আর কেঁদে কি হবে রে নেত্রা রমা? সব কিছু যে তোদের শেষ হয়ে গেল। সব দোষ আমার। আমি যদি না ওদের মাছ সমুদ্রে যেতে কইতাম, এত বড় সর্বনাশ খান হইতো না। আমার ক্ষমা কর তোরা সকলে। দেখলাম গ্রামবাসীরা অনেকে মিলে পথের মাঝে জটলা করে কান্নাকাটি হা হুতাশ করছে। বিষয়টা দেখে আমার মনে কেমন যেন কু ডেকে উঠল। নিশ্চয়ই এই গ্রামের মানুষদের ওপর কোনো সাংঘাতিক বিপদ ঘনিয়ে এসেছে। আমিও নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সামনে থাকা একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে? ওনারা এমন কান্নাকাটি করছেন কেন? তোমাদের গ্রামে কি কোনো বিপদ ঘটেছে নাকি? সাংঘাতিক বিপদ ঘটে গেছে আমাদের এই গ্রামে। এই গায়ের 4টা তাজা প্রাণ চলে গেছে। কিন্তু কিভাবে? 4টে তরতাজা প্রাণ কিভাবে শেষ হয়ে গেল? আপনি কে বলুন তো, এত প্রশ্ন করছেন যে? গ্রামবাসীর কথায় মোড়ল মশাই জগায় আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনাকে দেখে তো সাধু সন্ত বলেই বোধ হইতাছে। আপনি আমাকে গ্রামে আইছেন বাবা? আগে নমস্কার, আমি তারানাথ চাটুর্যে। দেবী মায়ের সাধনার উদ্দেশ্যে নানান স্থান ঘুরে বেড়াই আমি। আসলে এই পথ ধরে শ্রীক্ষেত্রের দিকেই আমি যাচ্ছিলাম, কিন্তু পথে কান্নাকাটি বিলাপের শব্দ শুনে আমি এদিকটায় আসলাম। ওনারা বলছিলেন যে আপনাদের গ্রামের নাকি 4 জনের অপমৃত্যু ঘটেছে, কিন্তু কিভাবে সেটাই জানতে চাইছি আমি। কি আর বলি সাধু বাবা, দেখতেই তো পাচ্ছেন আমাদের গ্রামটা মৎস্যজীবীদের জেলে পাড়া। তা গত পরশু সমুদ্রে আমাদের গ্রামের 4 জন জেলে মাছ ধরতে গিয়েছিল। তারপরে ওরা আর কেউই ফিরে আসেনি। সকলেই আমরা দুশ্চিন্তে ছিলাম বটে,
খোঁজ খবর নেওয়ার জন্য লোকজনকেও পাঠাই, কিন্তু আজ সকালে শেষের কথাটা বলতে গিয়ে যেন ওনার মুখে আতঙ্কের ছায়া নেমে এলো। ভয়ার্ত মুখে উনি তাকিয়ে রইলেন আমার দিকে। সামনে দাঁড়িয়ে থাকা ওই ভদ্রলোককে উদ্দেশ্য করে বললাম, আজ সকালে আপনারা কি দেখেছেন? আজ সকালে আমাদের গ্রামের এক ছেলে আমাদের এসে খবর দেয় যে সকাল 6টার ঘটনা। রাজু ছুটে এসে আমাদের জানায়, মোড়ল মশাই, আপনারা এক্ষুনি আমার সঙ্গে নদীর ধারে আসুন, এক্ষুনি আসুন। কেন রে রাজু, কি হয়েছে? তুই এমন হাঁপাচ্ছিস কেন? বম্বল, করিম চাচা ওরা সব ফিরছে। আপনারা আমার সাথে আসেন মোড়ল মশাই। চরম সর্বনাশ ঘটে গেছে মোড়ল মশাই, এক্ষুনি আসুন। রাজুর মুখে এইসব কথা শুনে গ্রামের বেশ কয়েকজন মিলে ছুটে যায় নদীর ধারে। আর সেখানে গিয়ে যা দেখি তাদেরকে ভয়ে আতঙ্কে সারা শরীরের রক্ত শীতল হয়ে গিয়েছিল সাধু বাবা। দেখি নদীর পাড়ে ভেসে এসেছে ছিন্ন ভিন্ন 4টি শরীর। কারোর ধরের ওপর মাথাটাই কেউ ছিঁড়ে নিয়েছে, তো কারোর হাত কিংবা পা কেটে নিয়েছে কেউ। বাকি দুজনের মধ্যে বিভৎসভাবে থেতলানো শরীর, চিরে নারী বুড়ি বার করে নিয়েছে শরীর রক্ত শূন্য। ভয়াবহ এমন মৃতদেহগুলো দেখে ওই স্থানেই আমি বমি করে ফেলি। এতটাই বিভৎস ছিল ওদের শরীরের অবস্থা। উফ! সে কি বলছেন মোড়ল মশাই? এমন ভয়াবহভাবে ওদের কেউ কেনই বা হত্যা করবে? এই কাজ তো কোনো মানুষের দ্বারা সৃষ্টি বলে তো মনে হচ্ছে না আমার। দৈত্য, জলদৈত্য জেগে উঠেছে সাধু বাবা। ওই ওদের সবাইকে শেষ করে দিয়েছে। জলদৈত্য? হ্যাঁ, আমাদের গায়ের এক চাচা আমাদের আগে বহুবার বলতেন ওই সমুদ্রের মাঝে নাকি কোনো দৈত্যের বাস। প্রতি পূর্ণিমার রাতে সে মানুষ শিকারের জন্য সমুদ্রের তলদেশ থেকে উঠে আসে। জেলেদের মাছের লোভ দেখিয়ে মাছ সমুদ্রে তাদের নিয়ে গিয়ে শিকার করাই ওর উদ্দেশ্য। জলদৈত্য? আপনারা নিজের চোখে কি তাকে দেখেছেন, কিংবা তার অবস্থান সম্পর্কে কিছু জানেন? মাছ সমুদ্রে ওর বাস, এইটুকুই শুনেছি। আজ আমাদের গায়ের যুবক ছেলেরা সকলে মিলে ঠিক করেছে ওই দানবরে শেষ করতে ওরা যাবে সমুদ্রে। যে করেই হোক ওরা আজকে ওকে শেষ করবেই। সে তো বটেই, কিন্তু জল দানবের সাথে লড়াই করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমাদের করতে হবে। তা না হলে ওই দানব কিন্তু আমাদের সকলকেই শেষ করে দেবে। আপনার মুখে ওইসব মৃতদেহের সে বিবরণ শুনলাম, তাতে উপযুক্ত ব্যবস্থা না থাকলে ওকে পরাজিত করা কিন্তু সম্ভব হবে না। ওই দৈত্যের সাথে লড়াই করা সঠিক উপায় যে আমাদেরও জানা নেই সাধু বাবা। কেবল ওই ছেলেপুলোদের কথায় আমি সম্মতি প্রদান করেছি মাত্র। আপনি তো ঠিকই বলেছেন, ওই ভয়ঙ্কর দৈত্য না জানি কতই শক্তিশালী হবে। আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই। আপনাদের গ্রামের যুবকরা যখন সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে তখন আমিও তাদের সাথে যাব। কিন্তু আপনি যে গ্রামের অতিথি বাবা, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমরা নিজেদের ক্ষমা করব কিভাবে? আপনি দুশ্চিন্তা করবেন না। দেবী মহামায়া যতক্ষণ আমার সাথে আছেন, কোনো অপশক্তি আমার কোনো অনিষ্ট করতে পারবে না। আজ রাতেই আমরা সকলে তাহলে রওনা দেব সমুদ্র অভিযানে। সেই দিন রাতে এক বিশাল বড় নৌকা করে আমি এবং গ্রামের জনা 20 যুবক মশাল, বল্লম, তীর, ধনুক এইসব নিয়ে যাত্রা শুরু করলাম ওই সমুদ্রের উদ্দেশ্যে। নদী মোহনা পার করার পর আমাদের লড়াই শুরু হলো বিশাল বড় বড় ঢেউগুলির সাথে। চারিদিকে কেবল জল আর জল, তার মাঝেই উতাল সমুদ্রে। আমরা সকলে দৈত্যের কোনো দেখা সাক্ষাৎ পেলাম না। তখন খুব সম্ভবত সময় রাত 3টে হবে। সকালে ফেরার জন্য তৈরি হচ্ছে এমন সময় ভয়ঙ্কর ঝড় ওঠে মাঝ সমুদ্রে। সাথে জলের মধ্যে থেকে উঠে আসে বিশাল ঘূর্ণি। বাতাসে শোনা যাচ্ছে কারোর গগন বিদারী চিৎকার, আর্তনাদ। সারা আকাশ যেন মুহূর্তের মধ্যে কালো মেঘে ঘনীভূত হয়েছে। সমুদ্রের জল উথাল পাথাল করতে শুরু করেছে। নৌকার মধ্যে থাকা
সকলে প্রাণ ভয়ে চিৎকার করছে। বাঁচাও, বাঁচাও, কি আছো, বাঁচাও, 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 কে আছো, বাঁচাও। হঠাৎ দেখি সমুদ্রের বুক চিরে উঠে আসছে ভয়ালো দর্শন, বিশাল আকার বিকট একটি প্রাণী, যার 3টি মস্তক। মুখটা অনেকটা তিমি হাঙরের মিশ্রণের সৃষ্টি, কিন্তু 3টি মস্তকের মধ্যে একটি মস্তকে রয়েছে বিশাল একটি চোখ, ঠিক যেন মানুষের মতোই। সেই দানবের 4টি নখযুক্ত বিশাল বাহু, সারা দেহে গাঢ় সবুজ বর্ণের আঁশ দিয়ে ঢাকা। সেই দানব উঠে আসার সাথে সাথেই বাতাস মারাত্মক কটু গন্ধে ভরে গেল। নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যেন। আমাদের কারোরই আর বুঝতে বাকি থাকেনি এই ভয়ালো রূপী দানবের হাতেই গ্রামের ওই 4 জনের প্রাণ গিয়েছে। দানব ক্রমশ তার হুঙ্কারের ধ্বনি দিয়ে এগিয়ে আসছে আমাদের দিকেই। ঝড়ের প্রবল দাপটে মশাল আগেই নিভে গিয়েছে। সকলে নিজের নিজের মতন তীর বল্লম ছুটছে, কিন্তু কোনো কিছুই যেন ওই দানবের শরীর স্পর্শ করছে না। সামনে এগিয়ে আসতে থাকা অবশ্যম্ভাবী মৃত্যুকে দেখে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার ঝুলিতে থাকা মন্ত্রভূত ফুল, বেলপাতা ও পবিত্র ব্রহ্মপুত্রের জল ছুঁড়ে দিয়ে ওই দানবকে লক্ষ্য করে সাথে সাথেই আর্তনাদ করে ওঠে পবিত্র জল ওর চোখে পড়তেই ধীরে ধীরে ওই দানব আবারও সমুদ্রের অভ্যন্তরে প্রবেশ করতে থাকে। আমিও মাঝিকে হুকুম দিই যত দ্রুত সম্ভব নৌকা ঘোরাতে হবে। সেই রাতের জন্য যেভাবেই হোক আমরা প্রাণে বেঁচে গ্রামে ফিরে আসি। মোড়ল মশাইকে সবটা জানানোর পর উনি বললেন, তাহলে এখন উপায় কি সাধু বাবা? ওই ভয়ঙ্কর দানবকে শেষ করার কি কোনো পথ নেই? এই জগতের কেউই অমর নয়। যার জন্ম ঘটেছে তার মৃত্যু অনিবার্য, কিন্তু এই ভয়ালো ভয়ঙ্কর দানবের সংহার খুব সহজেই করা যাবে বলে আমার মনে হয় না। আমাকে একটু দিন সময় দিন আপনারা, আমি দেখছি কোনো পথ বার করা যায় কিনা। সেই রাতেই আমি দেবী মধুসুন্দরীর সাধনায় বসি। মধ্যরাতে কুটিরে আমি দেবীর সাধনা করছি। হঠাৎই আমার নাকে হালকা মিষ্টি মন মুগ্ধ করা একটা সুবাস এসে লাগলো। সাথে মনে হয় অনেক দূর থেকে সুরেলা কণ্ঠধ্বনি, সাথে নূপুরের ঋণঋণে ধ্বনি ভেসে আসছে যেন। তারানাথ, চোখ মেলে চাও, দেখো আমি এসেছি। আমাকে কেন ডেকে আনলে তুমি? কি জানতে চাও আমার কাছ থেকে? দেবী, আপনি তো অন্তর্যামী, কোনো কিছুই যে আপনার আর অজানা নয়। এই গ্রামের ওপর যে ভয়ঙ্কর বিপদের কালো ছায়া ঘনিয়ে এসেছে তা তো আপনি জানেন দেবী। আপনি আমাকে কোনো পথ বলে দিন, কিভাবে এই ভয়ালো ভয়ঙ্কর রূপী জলদৈত্যের বিনাশ ঘটাতে পারবো আমি। শোনো তারানাথ, এই জগতের বুকে যত শক্তিশালী ক্ষমতাই থাকুক না কেন, প্রতিটি বস্তুর কিংবা প্রাণীর কোনো না কোনো দুর্বল স্থান রয়েছে। যে দুর্বল স্থানে আঘাত হানতে পারলেই সেই শক্তির বিনাশ করা সম্ভব হয়। তেমনি এই জলদানবেরও দুর্বল স্থান রয়েছে, আর সেই স্থান তোমাকেই খুঁজে বার করতে হবে। তবেই তুমি পারবে ওকে বিনাশ করতে। দেবী এটুকু বলেই অন্তর্হিত হলেন। দেবীর কথা অনুসরণ করেই আমিও ওই অপশক্তিকে বিনাশ করার পথও পেয়ে গেলাম। তবে মনে রেখো, যেদিন সমুদ্রের বুক চন্দ্রিমার নির্মল আলোক ছটায় ছেয়ে যাবে পূর্ণিমার ছাড়া, চন্দ্রের রূপালী জ্যোৎস্না পবিত্র করে তুলবে চারিদিককে, সেই পূর্ণ দিনে ওই অপশক্তির বিনাশ সাধন করতে হবে তোমাকে। তবেই সে মুক্তি পাবে তার দৈত্যের জীবন থেকে। এটুকু বলেই দেবী অন্তর্নিহিত হলেন। আপনি কি ওই দানবের দুর্বল স্থান খুঁজে পেয়েছিলেন? কি সেই স্থান? বলছি হে কিশোরী, শোনো মন দিয়ে। পরদিন সকালে আমি মোড়ল মশাইয়ের সাথে কথা বলি যে আজ থেকে ঠিক 6 দিন যেন কেউ সমুদ্রে পাড়ি না দেয়। কেন ঠাকুরমশাই?
কারণ হচ্ছে ঠিক 6 দিন পরই ছিল একাদশী তিথি। তোমরা তো জানো একাদশী তিথি অত্যন্ত পবিত্র একটি দিন। সেদিন পূর্ণিমা না থাকলেও চন্দ্রের পবিত্র আলো এবং উজ্জ্বলতা থেকে পূর্ণিমার চাঁদের আলোর মতোই। তাই ওই দিনই জল দৈত্যকে বিনাশ করতে হবে মধুসুন্দরী দেবীর আদেশ অনুসারে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে অত বড় একটি প্রাণীর দুর্বল স্থান কি হতে পারে, যেখানে আঘাত হানলে ওই দানবের মৃত্যু ঘটবে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল। একদিন আমি নদীর ধারে ঘোরাঘুরি করছি আর ভাবছি এমন কোন স্থানের কথা দেবী আমাকে বলতে চাইলেন যেটা ওই দানবের শরীরের সবচেয়ে দুর্বল স্থান হতে পারে। হঠাৎ করে জোরে বাতাস বইতে আমার চোখে বেশ কিছুটা বালি উড়ে এসে পড়ে কি সে যন্ত্রণা হয়। তোমরা সকলে জীবনের কোনো না কোনো সময় ওই চোখ নিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়েছ নিশ্চয়। আমাদের দেহের সবচেয়ে দুর্বল অথচ গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে আমাদের এই নয়ন। সামান্য ধুলো কিংবা বালি এসে পড়লেই প্রাণ যাওয়ার জোগাড় হয়ে ওঠে একেবারে। যাই হোক, চোখে জল টল দিয়ে সেই জ্বালা থেকে রেহাই পেলাম সেই মতো। মাথায় খেলে গেল একটি পরিকল্পনা। সত্যিই তো, যে কোনো জীব যতই শক্তিশালী হোক না কেন, তার দুর্বল স্থান হতে পারে একমাত্র তার ওই চোখ। তাই এই দানবের দুর্বল স্থান হচ্ছে ওর ওই চোখ। সেই দিনে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সবটা খুলে বললাম। আর গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ও তীরন্দাজিতে পটু এমন একটি যুবকের খোঁজ করতেও বললাম মোড়ল মশাইকে। উনিও আমার কথা মতোই কাজ করলেন। পরদিন একাদশী হাতে আর বিন্দুমাত্র সময় নেই। ভোর ভোর আমি বিলু আর একজন নৌকাবাহক মিলে রওনা দিলাম ওই উত্তাল সমুদ্রের বুকে। সাথে নিলাম বেশ অনেকগুলি তীর ও 2টি ধনুক। আমাদের নৌকাটা ভেসে চলেছে উত্তাল সমুদ্রে। ঠিক মোহনা পেরিয়ে আমরা সমুদ্রের দিকে চলেছি। দিনের আলো ক্রমশ নিভে আসছে। গভীর সমুদ্রের দিকে যতই এগিয়ে চলেছি, আকাশের বুক ততই মিশকালো মেঘের কুণ্ডলিতে ছেয়ে যাচ্ছে। চারিপাশের পরিবেশ অস্বাভাবিক রকম শান্ত, যেন বিশাল দুর্যোগের আশঙ্কায় প্রকৃতিও যেন আতঙ্কিত হয়ে রয়েছে। একটা সময় আমি আর বিলু সমুদ্রের সেই স্থান পৌঁছাই যেখানে আগের দিন ওই দানবের সাক্ষাৎ পেয়েছিলাম আমরা। আমি ছোলা থেকে পবিত্র জল মন্ত্র পড়ে সমুদ্রের জল মিশিয়ে দেওয়া মাত্রই প্রকৃতি চরম অশান্ত হয়ে ওঠে। আবারও উথাল পাথাল করতে শুরু করে সমুদ্র। বিশাল বিশাল ঢেউয়ের মাঝে নিজেদের নৌকাটা ভাসিয়ে রাখাই দুষ্কর হয়ে উঠছিল। গুরুদেব, গুরুদেব, এসব কি হচ্ছে? হঠাৎ করে এমন দুর্যোগ শুরু হলো কেন? বুঝতে পারছো না বিলু? তারা আসার সময় যে হতে এসেছে, নিজেদের অস্ত্র প্রস্তুত করো। আজ্ঞে গুরুদেব। বিলু ছোলা থেকে তীর আর ধনুকটা বার করে আনে। আমার হাতেও একটা ধনুক ধরিয়ে দেয়। দানবের তীব্র হুঙ্কার কেঁপে উঠছে চারিদিকে। সাথে আজ শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। বিশাল বিশাল বজ্র আছড়ে পড়ছে সমুদ্রের বুকে। কিছুক্ষণের মধ্যেই সেই বিশাল আকার দানব উঠে আসে আমাদের সামনে। হামলা করো! যে মুহূর্তে জল দানব আমাদের সামনে উপস্থিত হয়, সেই মুহূর্তেই আমরা ওর দিকে তীরের বর্ষণ শুরু করে দিই। কিন্তু কোনো তীরই যেন ওই দানবের কিছু করতে পারে না। উল্টে ওই দৈত্যই যেন এগিয়ে আসছে আমাদের দিকে। আমি আর কোনো উপায় না দেখে মধুসুন্দরী ও নীলমাধবকে স্মরণ করে তীর ছুঁড়ে দিই দানবের বিশাল চোখকে লক্ষ্য করি। দানবের কপালে থাকা চোখে সজোরে গেঁথে যায় তীরটা। দানবের প্রবল আর্তনাদে কেঁপে উঠি আমরা সকলে। দেখতে দেখতে দানবের শরীরটা গলতে শুরু করে। ধীরে ধীরে জলের দানবের বিশাল আকার শরীরটা মিশে যায় সমুদ্রের বুকে। প্রকৃতিও শান্ত হয়ে উঠেছে। আমরা অবাক দৃষ্টিতে তখনও চেয়ে রয়েছে জলের দিকে। দেখি সমুদ্রের জলে আস্তে আস্তে ঘূর্ণির সৃষ্টি হচ্ছে এবং তার মধ্যে থেকেই আবির্ভূত হন এক দিব্য পুরুষের রাজকীয় বেশ। পরিহিত সেই পুরুষের সারা শরীর দিয়ে নির্গত হচ্ছে সোনালি আলোক রশ্মি। সেই রাজপুরুষ বলে ওঠে, আজ আমি অভিশাপ মুক্ত হলাম। তারানাথ, সহস্র বছরের অভিশাপ মোচন ঘটল আজ আমার।
এই শ্রীক্ষেত্রের সম্রাট দেবরূপ ভট্টবর্মন রূপে থাকাকালীন নির্বিচারে আমি হত্যা করতে থাকি এই শ্রীক্ষেত্রের সৌভাগ্য সমৃদ্ধির আধার জলকন্যাদের। এই সমুদ্রের জলেই একসময় পাওয়া যেত বিরল গোলাপি মুক্তা। সেই বিরল মুক্তাই ছিল আমার সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নতির অপর এক মাধ্যম। কিন্তু সেই দিব্য রাজপুরুষ আমাদের চোখের সামনে ফুটিয়ে তুলল প্রায় 200 বছর আগের এক রক্তাক্ত ইতিহাসের ঘটনা। সেই সময়কালেই ভারতের বুকে বাণিজ্যের জন্য আসত ফরাসি, ইংরেজ, পর্তুগিজ আরও বহু বিদেশি বণিকরা আসত এই সমুদ্রের পথে উড়িষ্যার বুকে। তাদের বিষ নজর পড়ে ওই বহু মূল্যবান গোলাপি মুক্তার উপর। মহারাজের কাছে আর্জি যায় যাতে তিনি এই সমুদ্রের বুকে যত গোলাপি মুদ্রা আছে সব যেন তুলে দেয় পর্তুগিজদের হাতে। তবে এই মুক্ত কোনো সাধারণ ঝিনুকের মধ্যে হতো না। এই মুক্ত জেলেরা পূর্ণিমার পরের দিন সমুদ্রের তীর থেকে কুড়িয়ে পেত, কিন্তু প্রাথমিকে তারা বুঝতে পারত না এই দিব্য মুক্ত আসত কোথা থেকে। এই দিব্য মুক্ত যে কেবলমাত্র নীলমাধবের আশীর্বাদ তা জানত একমাত্র দেবরূপের জ্যেষ্ঠ ভাত্রা সহসব্রত। কিন্তু তাকে হত্যা করে সিংহাসনে দেবরূপ বসলেও এই মুক্ত রহস্যের কথা সে কখনোই জানতে পারেনি। এই মুক্ত ছিল জলকন্যাদের অশ্রু ফোঁটা, যা সমুদ্রের জলের সংস্পর্শে এলেই গোলাপি মুক্তাতে পরিণত হতো। তবে এই সত্য বেশি দিন গোপন থাকেনি। কোনো এক পূর্ণিমার রাতে একদল মৎস্যজীবী দেখে ফেলে ওই জলকন্যাদের। মহামন্ত্রীর কানে সেই খবর যাওয়া মাত্রই মহারাজ দেবরূপকে সবটা জানান দেয়। আমার রাষ্ট্রেই যখন ওই দৈব্য জলকন্যাদের বাস, তবে আর অপেক্ষা কেন করব ওদের দানের মুক্তার প্রতি? ওই জলকন্যাদের শিকারের ব্যবস্থা করে মন্ত্রী। মুক্ত চাই আমার, মুক্ত, অনেক অনেক মুক্ত। এই সকল মুক্ত বিদেশি বণিকদের দিতে পারলে প্রচুর পরিমাণ অর্থ আমাদের রাজকোষে আসবে। যাও, এখনই সেনা সহ হামলা করো ওদের ওপর। কিন্তু মহারাজ, ওই দৈব্য জলকন্যাদের আটক করলে যদি কোনো বিপদ ঘনিয়ে আসে? কিসের বিপদ? ওই কিম্ভূত প্রাণীগুলো আমার বিপদের কারণ হবে? হাসালে মন্ত্রী। মন্ত্রী আর কিছু না বলে মহারাজের আদেশ মতোই পূর্ণিমার রাতের আধারে আকস্মিক হামলা করে দেয় জলকন্যাদের ওপর। দিব্য শক্তিময়ী তেজস্বিনীদের সাথে সংঘাতে প্রাণ যায় দুই পক্ষের। বহু সেনা পরিস্থিতির বেগতিক দেখে সম্মুখ সমরে হাজির হয় স্বয়ং মহারাজ দেবরূপ। জলকন্যাদের সাথে শ্রীক্ষেত্রে সম্রাটের তুমুল লড়াই চলে। মৃত্যু ঘটে বহু জল মানবের, আটক করা হয় বহু জলকন্যাদের। কিন্তু যুদ্ধের অন্তিম লগ্নে মৃত্যু পথযাত্রী মৎস্যরানী শঙ্খমালা দেবরূপকে অভিশাপ দিয়ে চাইছে। আজ যে লোভের বশবর্তী হয়ে তুমি আমাদের শেষ করলে রাজা, সেই লোভই তোমার জীবনে কাল হয়ে আসবে। আমাদের মৃত্যুর সাথে সাথেই তোমার নগরীতে নেমে আসবে দুর্ভাগ্যের অন্ধকার। প্রভু নীলমাধবের আশীর্বাদে তোমরা যে গোলাপি মুক্তা লাভ করে আসছিলে এতকাল ধরে, সেই গোলাপি মুক্তা তার গুণাগুণ হারিয়ে পরিণত হবে তাম্রকণায়। আর এই যুদ্ধের ফলে কেবল আমরাই নয়, মৃত্যু ঘটল বহু বহু নিরীহ মৎস্য ও জলজীবদের। নিষ্ঠুর পিশাচের মতো তুমি যে কাজ করলে আজ, তার শাস্তি তুমি পাবেই। নীলমাধব তোমাকে তোমার অপরাধের শাস্তি দেবেন। জলদানব রূপে কষ্ট ভোগ করবে যুগের পর যুগ ধরে। আর যে মানব চক্ষু দ্বারা এই দৈব মুক্তার প্রতি আকৃষ্ট হয়েছিল, সেই চক্ষুই হবে তোমার মৃত্যুর কারণ। মৎস্যরানীর অভিশাপ সত্যি হয়। নিরীহ প্রাণীদের হত্যার ও লোভের অপরাধে স্বয়ং নীলমাধব আমাকে শাস্তি দেন। ওই দিন রাতেই ভয়ানক জলোচ্ছ্বাসে আমার রাজ্য সমুদ্রের তলায় তলিয়ে যায়, আর আমিও পরিণত হই পিশাচে। সবার মৃত্যু ঘটলেও একাকী যুগের পর যুগ ধরে এই যন্ত্রণা আমাকে ভোগ করে যেতে হয়।
যুগ যুগ ধরে আমি অভিশাপগ্রস্ত জল দানব রূপে এই সমুদ্রের অভ্যন্তরে রয়েছিলাম। আজ তোমার জন্যই আমার অভিশাপ মুক্তি ঘটল। মুক্তি পেলাম এই দানব জীবন থেকে। আজ থেকে এই সমুদ্রের বুকে সমস্ত মৎস্যজীবীরা নির্ভয়ে মৎস্য শিকার করতে পারবে, কিন্তু নিজেদের প্রয়োজন মতোই। নির্বিচারে প্রয়োজনের অধিক মৎস্য শিকার করলে নীলমাধব ও মৎস্যকন্যাদের অভিশাপের শিকার হবে সেই সকল মৎস্যজীবীরা। তোমাকে আশীর্বাদ করি তারানাথ, যতবার তুমি সমুদ্রের বুকে যাত্রা করবে ঠিক ততবার তুমি এই সমুদ্রের বুক থেকে পাবে অমূল্য এক একটি মুক্তা, যা চিরকাল তোমাকে রক্ষা করবে নানান বিপদের হাত থেকে। এই কথাগুলো বলে সেই রাজপুরুষ অদৃশ্য হয়ে গেলেন এবং আমরাও ফিরে আসি ওই কুমুদপুরে। আসলে কি বলতো ভাইয়া, লোভ সম্বরণ করতে না পারলে বিপদ ঘনিয়ে আসবেই সকলের জীবনে। নিরীহ প্রাণীদের হত্যা যে চরম অন্যায়, যার শাস্তি দেন স্বয়ং ঈশ্বর। সেই দিনের মতো ঠাকুরমশাইয়ের কাছ থেকে দারুণ জমজমাটি গল্পটা শুনে ফিরে আসি আবার নিজের আস্তানায়। অপেক্ষা আবারও ঠাকুরমশাইয়ের কাছ থেকে এক দুর্দান্ত গল্প শোনার। শুনছিলেন আমাদের আজকের গল্প তারানাথ ও জলদৈত্যের সংগ্রাম। গল্পের সূত্রধর আমি প্রদ্যুৎ। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় প্রীতম, বিভিন্ন চরিত্রায়নে দেবাঞ্জন, সুদীপ, প্রদ্যুৎ, ইরফান, অভিজিৎ, রূপঙ্কর, শুভম। নাট্যরূপদান দেবলীনা। প্রচ্ছদ নির্মাণ আকাশ। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি এসডি প্রোডাকশন। সমগ্র পরিচালনায় গল্প মালঞ্চ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, অবশ্যই করে যদি গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবারও পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।